সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। চতুরাঙ্গ চারুকলা শিক্ষক নিবন্ধন কোচিং এর পক্ষ থেকে আশা করি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, সকলকে আজকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে তারিখ হচ্ছে 7/6/2026। আমরা গতদিনের ক্লাসটা মানে শনিবার ক্লাসটা আপলোড দিতে পারিনি, এই জন্য আজকে ক্লাসটা দিয়ে দিচ্ছি। আর আজকে ক্লাসটা আপনারা আগামীকাল সকালে পাবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, চারুকলা শিক্ষক নিবন্ধন কোচিং এর পক্ষ থেকে আবারও স্বাগত জানিয়ে আজকে ক্লাসটি শুরু করছি। আপনাদের ক্লাস রুটিন অনুযায়ী আপনাদের টপিক ছিল বাংলাদেশের শিল্প ও শিল্পী থেকে। দেখুন, বাংলাদেশের শিল্পী ও শিল্প থেকে যে প্রশ্নটি গুলো হবে, তার মধ্যে শিল্পীদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হলো জয়নুল আবেদিন। বাংলাদেশের বিখ্যাত পতিতযশা শিল্পাচার্য শিল্পী হিসেবে পরিচিত জয়নুল আবেদিন। আজকে আমরা সম্পূর্ণ ক্লাসটিতে ওনার বিষয়ে আলোচনা করব এবং যে শীটটি আপনাদেরকে প্রদান করা হচ্ছে, এই শীটটির প্রত্যেকটি এমসিকিউ প্রশ্ন এবং ব্যাখ্যাগুলো খুবই সুন্দরভাবে পড়ার চেষ্টা করবেন। এই আশা ব্যক্ত করে আজকে ক্লাসটি শুরু করছি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রথম প্রশ্ন, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিংশ শতাব্দীর একজন বিখ্যাত চিত্রশিল্পীর নাম কি? উত্তর হবে জয়নুল আবেদিন। উত্তর হবে জয়নুল আবেদিন। দেখুন, জয়নুল আবেদিন বিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী। আরেকটা কথা বলে দিই, সেটা হলো বাংলাদেশের যে সকল শিল্পীরা রয়েছেন, এস এম সুলতান, কামরুল হাসান, জয়নুল আবেদিন, হ্যাঁ, শফিউদ্দিন আহমেদ, সবাই কিন্তু কম বেশি কি, সবাই হচ্ছে বিংশ শতাব্দীর চিত্রশিল্পী। দেশ বিভাগের পর যে সকল শিল্পীকে আমরা বাংলাদেশ পূর্ব বাংলায় প্রধান নায়কের ভূমিকায় পেয়েছি, তাদের মধ্যে বাংলার নিজস্ব ঐতিহ্য, চেতনা, পরিমত এবং তাদের প্রাণের আত্মীয় ভাষার প্রতিফলনে স্বপ্রকাশ ছিল অত্যন্ত গভীর। এদের মধ্যে যে শীর্ষ চূড়ায় অধিষ্ঠিত করা হয় জয়নুল আবেদিনকে। দেখুন, যারা চিত্রশিল্পী হন তাদের কিন্তু নিজস্ব চিন্তা, দেশের ঐতিহ্য, দেশের সংস্কৃতি সবকিছু নিয়েই তাদের নিজস্ব একটা প্রকাশ থাকে। আর যে প্রকাশটা অত্যন্ত গভীরতা থেকে, মনের গভীরতা থেকে প্রকাশিত হয়। আর এই যে প্রকাশিত যে শিল্প মনোভাব বা প্রকাশিত যে শিল্প, এটি সম্পূর্ণ প্রকাশিত হয়েছে কাল, সময়, মনের আহ নান্দনিক চিন্তা সবকিছু মিলিয়ে প্রকাশিত হয়েছে সবচেয়ে বেশি। যার মধ্যে তিনি হলেন জয়নুল আবেদিন। আবেদিনকে ঘিরেই তাকে অনুসরণ করে বাংলাদেশের শিল্প মঞ্চ আর জনমতে প্রতিষ্ঠিত। বাংলাদেশ যখন শিল্প বিমুখ ছিল, অর্থাৎ 1948-এ যখন দেশ ভাগ হলো, তখন কিন্তু সাধারণত যে বিষয়টি সবার সামনে, 47 দেশ ভাগ হলো, তখন কিন্তু যে বিষয়টি সবার সামনে এসেছে সেটি হলো বাংলার মানুষ একেবারে শিল্প বিমুখ ছিল। তার প্রচেষ্টাতে, তার উদ্যোগে বাংলায় কলকাতা আর্ট কলেজ থেকে তিনি পড়াশোনা করেছেন এবং সেখান থেকে পড়াশোনা করে এসে দেশভাগের পরে বাংলাদেশে এসে তিনি কিন্তু কি করেছেন, বাংলার মানুষকে শিল্প চর্চায় উদ্বুদ্ধ করেছেন এবং এটি যে প্রয়োজনীয়তা অনেক বেশি ছিল সেটি কিন্তু তিনি বুঝিয়েছেন এবং আজ তার সুফলটা কিন্তু আজকের বর্তমান জনসমাজ বা বর্তমান মানুষ সেটি উপভোগ করছে। শিল্পাচার্য উপাধি দেওয়া হয় কাকে? উত্তর হলো জয়নুল আবেদিনকে। কেন? এটি কারণ হচ্ছে, জয়নুল আবেদিন বিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী। পূর্ববঙ্গে তথা বাংলাদেশে চিত্রশিল্পী বিষয়ক শিক্ষার প্রসারে আয়োজিত প্রচেষ্টার জন্য তিনি শিল্পাচার্য অভিধা লাভ করেন। শিল্পাচার্য উপাধি দেওয়া হয় প্রখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিনকে। বাংলাদেশি চারুকলা শিক্ষার প্রসার এবং আধুনিক শিল্পকলা আন্দোলনে তার অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে এই উপাধি ভূষিত করা হয়। কেন দেওয়া হয়? প্রশ্ন হতে পারে, কেন তাকে শিল্পাচার্য উপাধি প্রদান করা হয়েছিল? শিল্পকলার আন্দোলন
আধুনিক শিল্পকলার আন্দোলন বা শিক্ষার প্রসার এই ধরনের থাকতে পারে। আমি একটি ছোট এমসিকিউ করে দিয়েছি। এর ব্যাখ্যা থেকে অনেক এমসিকিউ প্রশ্ন হবে, সেটা ক্রমান্বয়ে আপনারা দেখতে পাবেন। 1968 সালে ঢাকা আর্ট কলেজের বর্তমান চারুকলা অনুষদ ছাত্ররা তাকে প্রথম আনুষ্ঠানিকভাবে এই উপাধি প্রদান করেন। কত সালে? 1968 সালে। এখানে কিন্তু একটা প্রশ্ন চলে আসলো। মানে এর ব্যাখ্যা, এর এমসিকিউ সবটাতেই কিন্তু কম বেশি আপনাদের পড়তে হবে। জয়নুল আবেদীন থেকে আপনার খাতায় লিখে রাখেন, জয়নুল আবেদীন থেকে অবশ্যই আপনাদের পরীক্ষায় 140-এর মধ্যে 10 মার্ক আপনারা পাবেন। শুধু 10 মার্ক আসবে জয়নুল আবেদীন, তার শিল্পকর্ম এবং তার শিক্ষা জীবন, তার অবদান সবকিছু মিলিয়ে। তারপরে দেখুন 10টা প্রশ্ন আপনি পারবেন শুধু শিল্পাচার্য জয়নুল আবেদীনকে পড়ে। এবং দেখুন পরের প্রশ্ন, জয়নুল আবেদীন কোন বিভাগে পড়াশোনা করতেন? দেখুন এখানে প্রাচ্যকলা বিভাগ, ছাপচিত্র বিভাগ, ড্রয়িং পেইন্টিং বিভাগ নাকি ভাস্কর্য। তিনি পড়াশোনা করতেন ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগে। দেখুন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যে সকল বিভাগগুলো হয় তার থেকে গুরুত্বপূর্ণ এবং একটি মজার বিভাগ হচ্ছে, বা সবকিছু মিলিয়ে ড্রয়িং পেইন্টিং বিভাগটা আসলে অত্যন্ত পছন্দের একটি বিভাগ সকলের জন্য। এই বিভাগে চান্স পাওয়া অতটা কঠিন, মানে অতটা সহজ নয়, যা অন্যান্য বিভাগে হয়ে থাকে সহজে। ছোটবেলা থেকেই তিনি ছবি আঁকতে পছন্দ করতেন এবং পাখির বাসা, পাখি, মাছ, গরু, ছাগল, ফুল ফল এঁকে মা বাবাকে দেখাতেন। ছেলেবেলা থেকেই শিল্পকলার প্রতি তার গভীর আগ্রহ ছিল। মাত্র 16 বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে তিনি বন্ধুদের সাথে কলকাতায় গিয়েছিলেন শুধু গভর্নমেন্ট আর্ট স্কুলে আর্টস দেখার জন্য, এবং কলকাতা গভর্নমেন্ট আর্টস স্কুল অফ আর্টস ঘুরে আসার পর সাধারণ আহ, পড়াশোনায় জয়নুল আবেদিনকে মন বসেছিল। 1933 খ্রিস্টাব্দে ম্যাট্রিক পরীক্ষায় আগে স্কুলের পড়ালেখা বাদ দিয়ে তিনি কলকাতায় চলে যান এবং মায়ের অনুসমর্থনে গভর্নমেন্ট গভর্নমেন্ট স্কুল অফ আর্টস এ ভর্তি হয়েছিলেন। দেখুন আহ তার মা জয়নুল আবেদিন আগ্রহ দেখে নিজের গলার হার বিক্রি করে ছেলেকে কলকাতায় তখনকার আর্ট স্কুলে ভর্তি করেছেন। দেখুন এই যে ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে, এখান থেকে কিন্তু একাধিক প্রশ্ন আসবে। এবং আহ, শুধু এই নয়, এখান থেকে আপনারা সাধারণত নিবন্ধন পরীক্ষা বা যারা হচ্ছে ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য যে ভর্তি পরীক্ষা দিয়ে থাকেন, তারা এখান থেকে কিন্তু প্রশ্নগুলো কালেক্ট করতে পারেন বা তথ্যগুলো কালেক্ট করতে পারেন। তাই 1933 খ্রিস্টাব্দে ম্যাট্রিক পরীক্ষার আগেই পড়ালেখা বাদ দিয়ে কলকাতায় চলে যান এবং মায়ের অনুসমর্থনে গভর্নমেন্ট স্কুল অফ আর্টস এ ভর্তি হন। এবং তার মা জয়নুল আবেদিনের আগ্রহ দেখে নিজের গলার হার বিক্রি করে ছেলেকে কলকাতার তখনকার আর্ট স্কুলে ভর্তি হতে সাহায্য করেন। এবং জয়নুল আবেদিন 1933 থেকে 1938 খ্রিস্টাব্দ পর্যন্ত কলকাতা সরকারি আর্ট স্কুলে পড়েন। 1938 খ্রিস্টাব্দে কলকাতা গভর্নমেন্ট স্কুল অফ আর্টস ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগে থেকে তিনি প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। পরেরটা দেখুন, পরেরটা হচ্ছে জয়নুল আবেদিনের ছবি আঁকায় মূল প্রেরণার বিষয় কি ছিল? এক একজন শিল্পীর এক এক রকম ভাবনা থেকে তারা চিত্র আঁকেন এবং প্রত্যেক শিল্পীরই কিন্তু নিজস্বতা থাকে। যারা ছবি আঁকেন তাদের এই ছবি আঁকার মধ্যে তারা প্রকাশ করতে চান যে আমার শিল্পকর্ম আমার পরিচয় বহন করুক। যেমন যদি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হলো বাংলাদেশের বিংশ শতাব্দীর একজন বিখ্যাত চিত্রশিল্পী, নড়াইলে তার জন্ম, এবং যিনি সাধারণত এস এম সুলতান নামে আমাদের সারা শুধু বাংলাদেশ নয় বিশ্বের মানুষের কাছে তিনি পরিচিতি লাভ করেছেন। তিনি হচ্ছেন এস এম সুলতান, চিত্রশিল্পী। তার কাজের ব্যাখ্যাগুলো, তার কাজের ধরন, তার কাজের মাধ্যম এবং তার কাজের যে টেকনিক, সবগুলো মিলিয়ে একটা নিজস্বতা ব্যাপার কিন্তু ফুটে উঠেছে। নিশ্চয়ই আপনার তার চিত্রকর্ম দেখেছেন, চট দখল, ভূমিকর্ষণ, তাই না? প্রথম বৃক্ষরোপণ, নবান্ন না, এই ধরনের চিত্রকর্ম গুলো আপনার কম বেশি আপনারা দেখেছেন। তো সেখানে দেখেছেন যে প্রত্যেকটি মানুষ, ছেলে বা মেয়ে, প্রত্যেকের কিন্তু সাধারণত নারী বা পুরুষের প্রত্যেকের পেশিবহুল দেহ, শক্তিশালী দেহ, হ্যাঁ,
বা কৃষককে বা ভূমির সাথে কৃষকের যে সম্পর্ক, এই বিষয়টা কিন্তু চিত্রকর্মে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। এতে করে আমরা কি মনে করতে পারি? এতে করে যে জিনিসটা আমরা পাই সেটা হচ্ছে ওই ধরনের চিত্রকর্ম দেখলেই কিন্তু তার কথা মনে পড়ে যে না, এস এম সুলতান এই চিত্রকর্মগুলো করেছেন। তো এতে করে কি হয়, প্রত্যেক শিল্পী কিন্তু চায় যে তার মানে আঁকার যে প্রেরণা বা তার আঁকা, এখানে যে এস এম সুলতানের আঁকার প্রেরণা কি ছিল? কৃষক এবং গ্রামের মানুষ বা হচ্ছে সাধারণত গ্রামের মানুষের যে কষ্ট, কৃষকের যে কষ্ট, এটা তার মূল আহ, প্রেরণার একটা বিষয় ছিল। ঠিক তেমনি শিল্পী ছাত্র জয়নুল আবেদিনেরও কিন্তু ছিল। কি ছিল সেটা? তার প্রেরণার মূল প্রেরণার বিষয় ছিল হচ্ছে প্রকৃতি। দেখুন, আরো একটা কথাই বলি, সেটা হচ্ছে আমাদের যারা চিত্রশিল্পী বা যারা হচ্ছে ছবি আঁকিয়ে বা আঁকিয়ে হয়ে উঠতে চায়, তাদের মূল শিক্ষক কে বলতে পারবেন বা প্রকৃত শিক্ষক কে বলতে পারবেন? নিশ্চয়ই মাথায় ঘুরঘুর খাচ্ছে যে আসলে প্রকৃতির শিক্ষক কে হতে পারে। দেখুন, একজন শিল্পীর প্রকৃতির শিক্ষক কিন্তু হচ্ছে প্রকৃতি। কিভাবে? ব্যাখ্যাটা হলো, দেখুন আমরা যা কিছুই শিখি, আমরা একটা গাছ আঁকবো প্রকৃতি থেকে পাই, ঘর আঁকবো প্রকৃতি থেকে পাই, মানুষ আঁকবো তাও প্রকৃতি থেকে পাই। এতে করে কি হয়, প্রকৃতি হচ্ছে সাধারণত আমাদের কিন্তু আসল শিক্ষক, তাই না? এটাই হচ্ছে মূল কথা। প্রকৃতি ছিল জনলের ছবি আঁকার মূল প্রেরণা। খুব ছেলেবেলা থেকেই তিনি ছবি আঁকতেন, মূলত প্রকৃতির ছবি আঁকতেই তিনি বেশি পছন্দ করতেন। পাখির বাসা, পাখি, মাছ, গরু, ছাগল, ফুল ফল এঁকে মা বাবাকে দেখাতেন। প্রকৃতির বিভিন্ন উপাদানই ছিল তার ছবি আঁকার মূল বিষয়। প্রকৃতি দিয়ে ছবি আঁকতেই স্বাচ্ছন্দ্য বোধ করতেন। দেখুন, তাহলে বিষয়টা হচ্ছে যে আমরা যখন ছোটবেলাতে, যখন যখন আপনারা অনেকেই ছোট ছিলেন, অনেকে ছোটবেলা থেকে ছবি আঁকতে পছন্দ করতেন, তাই না? এরকম অনেকে রয়েছেন না? তো সেক্ষেত্রে দেখা যায় ছোটবেলায় ছবি এঁকে মা বাবাকে দেখাতেন, সবাইকে দেখাতেন, এরকম হয় না? অবশ্যই এখনো দেখবেন বাচ্চারা কি করে, একটা ছবি এঁকে বাবা মাকে দেখায় বা উম, ঠাকুমা বা আহ দাদুকে দেখায়, হ্যাঁ, বা নানি বা দাদিকে দেখায়। এরকম হয়, কিন্তু ঘরে ঘরেই হয়। সেক্ষেত্রে দেখা যায় যে তার ইচ্ছাটা ওরকমটাই ছিল, ছোট মানুষের মতো। কত সালে গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় বা স্থাপিত হয়? 1948। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এতগুলো প্রশ্ন পড়েছি, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটা। 1947 খ্রিস্টাব্দে ভারত বিভাগের পর পূর্ব পাকিস্তানে একটি চিত্রকলা শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন অনুভূত হয়। 1948 খ্রিস্টাব্দের পুরান ঢাকা জনসন রোডে ন্যাশনাল মেডিকেল স্কুল একটি জীর্ণ কক্ষে গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট স্থাপিত হয়। সূচনায় সূচনায় এর ছাত্র সংখ্যা ছিল মাত্র 18 জন। জয়নুল আবেদিন ছিলেন এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং 1963 সালে এটি একটি প্রথম শ্রেণীর সরকারি কলেজে হিসেবে স্বীকৃতি লাভ করে এবং নাম হয় পূর্ব পাকিস্তান চারুকলা এবং কারুকলা মহাবিদ্যালয়। 1971 এই প্রতিষ্ঠানের নাম হয় বাংলাদেশ চারু ও কারুকলা মহাবিদ্যালয়। 1948 ছেষট্টি পর্যন্ত চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন এবং 1974 সালের বাংলাদেশের শিল্পকলা একাডেমির উপদেষ্টা হন। এবং জয়নুল আবেদিনের আগ্রহী এবং পরিকল্পনায় সরকার 1976-এ নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর এবং ময়মনসিংহে জয়নুল আবেদিন জন্মশালা প্রতিষ্ঠিত করেছিলেন। তাহলে এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কত সালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর স্থাপিত হয় বা প্রতিষ্ঠিত হয়, এবং ময়মনসিংহ জয়নুল আবেদীন সংগ্রহশালা কত সালে বা কোথায় প্রতিষ্ঠিত হয় জয়নুল আবেদীন সংগ্রহশালা। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে। এখন ব্যাখ্যা থেকেই কিন্তু একাধিক প্রশ্ন আসবে, এটা মাথায় রাখেন। আচ্ছা, এরপরে দেখুন জয়নুল আবেদীন কত সালে জন্মগ্রহণ করেছিলেন। দেখুন, বাংলাদেশের যে সকল শিল্পীরা রয়েছেন তাদের মধ্যে এস এম সুলতান, কামরুল হাসান, জয়নুল আবেদীন, এখান থেকে হাশেম খান, এখান থেকে কিন্তু সাধারণত আহ একজনের মৃত্যু অথবা জন্ম, এক বা একাধিক জনের কিন্তু আসবে, মানে এক বা দুই জনের এরকম আসবে জন্ম অথবা মৃত্যু, এটা মাথায় রাখবেন। জয়নুল 1914 সালে 34 খ্রিস্টাব্দে 29শে ডিসেম্বর তৎকালীন ময়মনসিংহের জেলার কিশোরগঞ্জ মহকুমার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন এবং তার বাবার নাম ছিল তমিজউদ্দিন আহমদ এবং তিনি ছিলেন একজন পুলিশ কর্মকর্তা। মায়ের নাম ছিল জয়নাবুন্নেছা এবং তার 9 ভাই বোনের মধ্যে জয়নুল আবেদিন ছিলেন সবার বড় এবং ছোটবেলা থেকেই তিনি ছবি আঁকতে পছন্দ করতেন। যারা আজ পর্যন্ত চিত্রশিল্পী হয়েছেন বা ভালো পর্যায়ে গিয়েছেন, দেখুন, ভালো ছবি আঁকতে পারা আর চিত্রশিল্পী হয়ে ওঠা, এটা কিন্তু একটু অন্যরকম। ভালো ছবি আঁকিয়ে হয়ে ওঠা যায়, কিন্তু চিত্রশিল্পী হয়ে ওঠা তো সহজ নয়। চিত্রশিল্পী হতে গেলে সামাজিক বিবর্তন, সমাজের পরিবর্তন, দেশের দেশ এবং বিশ্বের
কাল পরিক্রমায় এর চলমান এর যে চলাচলের যে গতি, সমাজ ও সংস্কৃতির যে পরিবর্তন বা এই যে পরিবর্তনকে ঘিরে সময়ের সাথে তাল মিলিয়ে যারা ছবির মাধ্যমে বিশেষ বার্তা প্রদান করতে পারেন, তারাই শিল্পী হয়ে ওঠেন, চিত্রশিল্পী হয়ে ওঠেন। জয়নুলের পড়াশোনায় হাতে খড়ি পরিবারে অভ্যন্তরীণ পরিমণ্ডলেই 1921 থেকে 1922 এই তার পিতা শেরপুরে বদলি হন এবং সেখানে 1922 সালে তিনি রামরঙ্গিনী ক্রমী স্কুলে ভর্তি হন। 1925 সাল পর্যন্ত সেই স্কুলে অধ্যয়ন করে চতুর্থ শ্রেণীর পাঠ সমাপন করেন। দেখুন এখান থেকে তার শিক্ষা জীবন সম্পর্কে একটু কম বেশি লেখা আছে, এটা আপনারা পড়ে নেবেন। এরপরে কাক এঁকেছেন দুর্ভিক্ষের চিত্রকলা কিসের প্রতীক হিসেবে? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কাক এঁকেছেন দুর্ভিক্ষের চিত্রমালায় শুধুমাত্র কিসের কারণে? অশুভ চিহ্নের কারণে। অশুভ আহ, প্রতীক হিসেবে ব্যবহার করা হয় কাককে, এবং সুখীর রং হিসেবে ব্যবহার করেছেন উনি কালো রংকে ব্যবহার করেছেন। আচ্ছা। তার এই যে দুর্ভিক্ষ চিত্রমালা, দেখুন জয়নুল আবেদিনের থেকে যদি প্রশ্ন হয়, আর তার থেকে কিন্তু দুর্ভিক্ষ কোনোভাবেই বাদ যাবে না। দুর্ভিক্ষ থেকে চিত্রমালা থেকে প্রশ্ন আসবেই আসবে, মাস্ট আসবে পরীক্ষায়, দেখে নিন। জয়নুল আবেদিন থেকে মিনিমাম 10টা প্রশ্ন আসবে 140টার মধ্যে। তার মধ্যে দুর্ভিক্ষ চিত্রকর্ম থেকে প্রশ্ন থাকবেই থাকবে, মাস্ট থাকবে। জয়নুলের ছবিতে কোন বিষয়টি বারবার এসেছে? বলদ, তাই না? তার এই যে সংগ্রাম বা হচ্ছে গুড টানা, মই টানা, যতগুলো ছবি তিনি অঙ্কন করেছেন, দুর্ভিক্ষ বা যে ছবিগুলো তিনি দেখানোর চেষ্টা করেছেন, কম বেশি সব জায়গাতে কিন্তু বলদকে বেশি প্রাধান্য দিয়েছেন। জয়নুলের ছবিতে তার একটি বিষয়বস্তু বারবার এসেছে, তা হচ্ছে বলদ। এই বলদ কখনো দড়ি ছিঁড়তে বা খুঁটি উপড়ে ফেলতে চাইছে, কখনো শক্তি দিয়ে হাল চাষ করছে, কলকাতা ছাত্র অবস্থায় আদিবাসীদের সাথে সখ্যতা গড়ে উঠেছে। সেই সময়কার ছবিতে সাঁওতাল রমণীদের জীবন ফুটে উঠেছে এবং চিত্রে স্বাতন্ত্র্যের ভূমিকা, মায়া মমত্ববোধ ফুটে উঠেছে। দেখুন আহ জয়নুল আবেদিন সর্বাধিক খ্যাতিপ্রাপ্ত এবং যুগান্তকারী সৃষ্টি শিল্পকর্ম কোনটি? সেটি হচ্ছে দুর্ভিক্ষ চিত্রমালা। এখান থেকে একটা প্রশ্ন আসবেই আসবে। হ্যাঁ, ব্যাখ্যা বলো তো, দুর্ভিক্ষ চিত্রমালা শিল্প জয়নুল আবেদিনের সর্বাধিক খ্যাতিপ্রাপ্ত যুগান্তকারী সৃষ্টি। 1943 সালে বাংলা দুর্ভিক্ষের ভয়াবহতা দেখে তিনি গভীরভাবে মর্মাহত হন এবং এই মানবিক বিপর্যয়কে ইতিহাসের সাক্ষ্য হিসেবে ধরে রাখতে শুরু করেন এক অনন্য চিত্রমালা সৃজন। এভাবে দেখুন একাধিক প্রশ্ন এখানে রয়েছে এবং তার ব্যাখ্যাও নিচে দেওয়া আছে, আপনারা এগুলো সুন্দরভাবে পড়ে নেবেন। দেখুন এখানে একটি প্রশ্ন দেওয়া আছে, সেটা হচ্ছে সংগ্রাম এবং বীর মুক্তিযোদ্ধা এবং ম্যাডোনা এগুলো কোন চিত্রশিল্পের শিল্পকর্ম? এরকম শিল্পকর্মের নাম দেওয়া থাকবে, বলা হবে কোন শিল্পীর শিল্পকর্ম, অথবা দেওয়া থাকবে জনলাভের শিল্পকর্ম কোনগুলো, এরকম ভাবে দেওয়া থাকবে। তখন এই শিল্পকর্মগুলো আমরা কোন সালে কোন শিল্পকর্ম আঁকা হয়েছে, বা যে শিল্পকর্মগুলো তার মধ্যে রয়েছে সে মানে সেগুলো মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবে। আর এখানে যে গুরুত্বপূর্ণ শিল্পকর্মগুলো রয়েছে সেই শিল্পকর্মগুলো আমি একটা আন্ডারলাইন করে দিচ্ছি, আপনারা একটু দেখে নিন। যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সেই বিষয়গুলো আমি একটু আন্ডারলাইন করে দিচ্ছি, আপনারা দেখবেন। আচ্ছা, এখান থেকে আমরা যদি যাই তাহলে দেখতে পাবো, এখান থেকে দেখি বিদ্রোহী। প্রথম যেটা আছে সেটা হচ্ছে বিদ্রোহী, তারপরে হচ্ছে আহ সাঁওতাল রমণী, সাঁওতাল দম্পতি, তারপরে হচ্ছে গুণ টানা, তারপর হচ্ছে মা ও শিশু, তারপরে সংগ্রাম, মই দেয়া, তারপর হচ্ছে বিদ্রোহী, সংগ্রাম তো আগে দিয়েছি, সাঁওতাল, দুই সাঁওতাল নারী, নবান্ন, মনপুরা, বীর মুক্তিযোদ্ধা, এটা হচ্ছে ম্যাডোনা হবে, গুণ টানা, মই দেয়া লিখছি, ওটা মানে আগে আছে কয়েকটা। হ্যাঁ, তাহলে এগুলোই মূলত কি করতে হবে, এগুলোই মূলত মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ,
তারপরে কত সালে কেন্দ্র করে দুর্ভিক্ষ চিত্রকলা করা হয়েছিল? 1943। দুর্ভিক্ষ চিত্রকলাতে কোন মাধ্যম ব্যবহার করা হয়েছিল? এবং কালো কালো কালি, ইং বা কালো কালি। দেখুন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে কি ব্যবহার করা আছে, কোন মাধ্যম ব্যবহার করা আছে দুর্ভিক্ষ চিত্রকর্মে, এটা কিন্তু পড়তে পারে। তারপর হচ্ছে আহ রাস্তায় মৃতপ্রায় মানুষের কঙ্কালসার দেহ, এটি কোন শিল্পকর্মের বর্ণনা? দেখুন যে শিল্পকর্মগুলো আঁকা হয়েছে এখান থেকে প্রশ্ন হতে পারে, এখন ব্যাখ্যা দিতে পারে, বা ওই শিল্পকর্মের বর্ণনা দেয়া দেয়া যেতে পারে বা দেওয়া থাকতে পারে। তখন কি করতে হবে? ওই শিল্পকর্মের ব্যাখ্যা অনুযায়ী বা বর্ণনা অনুযায়ী আপনাকে মুখস্থ রাখতে হবে যে এটা এই। তখন কি হয়? তখন হচ্ছে এই যে ব্যাখ্যা দেয়া আছে এখানে, শিল্পকর্মের বর্ণনা দেওয়া আছে চারটি, পাঁচটি দেওয়া আছে, এখান থেকে পড়ে নেবেন। এরপরে বিভিন্ন শিল্পকর্মের ব্যাখ্যা দেওয়া রয়েছে, এর মধ্যে যে শিল্পকর্মগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই ধরনের কয়েকটি শিল্পকর্ম এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে, এগুলো পড়ে নেবেন। আর বাকিটা ফাইনাল যখন ক্লাস হবে, রিভিশন রিভিশন ক্লাস হবে, তখন এখানে যোগ মানে বিয়োজন যোজন বিয়োজনটা হবে। হ্যাঁ, যে কোনটা বাদ দেবো, কোনটা বাদ দিব না, কোনটা বেশি গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ নয় সেটা। তো 19তম শিক্ষক নিবন্ধন চারু ও কারুকলার সাধারণ 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার খুব তাড়াতাড়ি হবে, আমরা শুনছি 9তম। মানে কত রকম পরিবর্তন, মানে আসলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা যে কি হয়েছে, মানে এত পরিবর্তন, মানে কোনো কিছুতে এই কারণ কোনো মন বসছে না। মানে একবার 9তম, একবার 19তম, মানে কখন যার যা মনে হচ্ছে যে তাই করার চেষ্টা করছে, আসলে কিছু বলার নেই। ঠিক আছে, সার্কুলার খুব শীঘ্রই হবে আশা করছি। সবাই পড়াশোনা শুরু করুন এবং পড়তে থাকুন। আর এমসিকিউ সাজেশনটা আমরা একটু পরে দেবো। হ্যাঁ, সেটা রেডি হচ্ছে, এমসিকিউ সাজেশনটা আমরা পরে দিয়ে দেবো। আপনারা এগুলো পড়তে থাকেন, আর সাপ্তাহিক যে পরীক্ষা হবে সেখানে তো পাবেন। আর আমরা সব মোটামুটি এমসিকিউ বিষয়গুলো সব দিয়ে দেবো আলাদা। হ্যাঁ, ঠিক আছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্থ মঙ্গল কামনা করছি। সকলের সুস্থ মঙ্গল কামনা করে এখানে ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ সকলকে।